রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের অষ্টম পর্ব। কাজ অনেক। পাড়ায় ফিরে সুচাঁদ পিসিকে বলতে হবে যেন প্রতি বাড়ি ঘুরে পুজোর চাঁদা আর চাল তুলে রাখে। যে মেয়েগুলান ঘুঁটে মাথায় করে দুধ নিয়ে চন্দনপুরে যাবে, দুধও ঘুঁটে বেচে তারপর সারাদিনটা সেখানে বাবুদের ইমারতে মজুরানি খাটবে, তাদেরই বলে দিতে হবে অবসর করে কেউ যেন কাছারিতে পরমের সঙ্গে দেখা করে সকাল সকাল তাকে বাড়ি ফিরতে বলে। যদি তার চন্দনপুর যাওয়া আজ নাই হয়, মনিব বাড়িতে যদি আটকে পড়েই যায় কোনো রকমে, সেই জন্যেই এই ব্যবস্থা ঠাউরালে সে। মনিব বাড়িতে তো রকমের অভাব নাই। খামারটা সাফ কর, নয়তো কাঠের গুঁড়িটা থেকে কতগুলা কাঠ ছাড়িয়ে দিয়ে যা, নয়তো গরুর জাপখাওনা ডাবরাগুলোর গায়ে মাটি লেপন দে। নিদেন কলার ঝাড়ের মধ্যে পুরনো এঁটে পচেছে খুঁড়ে তুলে ফেল। আর হিসেবে বসলে তো একবেলা। আট পৌড়ে পাড়া থেকে নিজেদের পাড়ায় ফিরে প্রথমেই তাকে দাঁড়াতে হলো করালির বাড়ির উঠানে। করালি উঠোনেই একটা গর্ত খুঁড়ছে আর পাখি করালিকে তিরস্কার করছে। পচে গন্ধ উঠবে যে। করালি মাটি কুপিয়েই চলেছে। ছোড়াটার দেহখানা শক্ত বটে, আচ্ছা জোয়ান হয়ে উঠেছে। এরই মধ্যে শরীরের, বিশেষ করে বুকের, পিঠের, হাতের, পায়ের পেশিগুলা ফুলে উঠেছে। তার উপর ঘেমেছে, চকচক করছে সর্বাঙ্গ। আজ রবিবার, ছোড়ার ছুটি। তাই চন্দনপুর না গিয়ে কালুয়া কুকুরটার জন্যে সমাধি খুঁড়তে আরম্ভ করেছে। পাখি চেঁচিয়েই চলেছে, কথা শুনছিস না কানে যেছি না? চেঁচাস না মেলা বক বক করে। করালি মাটি কোপাতে কোপাতে সংক্ষিপ্ত উত্তর দিলে, কালুয়া কুকুরটাকে সে এখানেই সমাধি দেবে। কালুয়ার হাড় মাছ যে চিল শকুন শেয়ালে ছিঁড়ে খাবে, সে করালির সহ্য হবে না। বাড়িতে টেকা দায় হবে, ভাতের গেরাস মুখে তুললে বমি আসবে বদ ঘেরানে। তা তোর কি, আমার বাড়ি আসিস না তুই? ওরে মুখ পোড়া, ওরে নেমো খারাম, তোর মতন বজ্জাত কেউ আছে নাকি? বলে যে যেই যার লেগে মরি তার ঘা সইতে নারী, তাই তোর তিতান্ত। তা আমার ঘেরান না লাগুক, আমি তোর বাড়িতে না আসি। নসু দিদিও তো মানুষ, সে থাকতে পারবে কেনে? বনোয়ারি করালির বাড়ি না ঢুকে পারলে না। বনোয়ারিকে দেখেই পাখি বলে উঠল, এই দেখো মামা, কি করছে দেখো, বাড়িতে কুকুর পুঁতবে, সামাজ দেবে, বারণ করো তুমি। নসু দিদি নাই, ও যা খুশি তাই করছে। বনোয়ারি বললে, এই বলি হচ্ছে কি, বাড়ির উঠানে ভাগাড় করে কে? তুই কি খ্যাপা হলি না পাগল? করালি টামনার কোপে মাটিতে একটা ফাট দেখা দিয়েছিল। ফাটলে টামনার চাপ দিয়ে সেই মাটির একটা চাপ ছাড়াবার চেষ্টা করছিল দাঁতে দাঁত টিপে, প্রাণপণ শক্তি প্রয়োগ করে। সে কোনো উত্তর দিলে না। পাখি বললে আবার বলছে কুকুর পুঁতে যাবে বাঁশবের খুঁজতে। বাঁশবের খুঁজতে? বিস্ময় সীমা রইল না বনোয়ারির। হ্যাঁ, কিসে শীষ দেয়, কিসে মেরেছে ওর কালুয়াকে, তাই খুঁজে দেখবে। সর্বনাশ! হে ভগবান, হে বাবা কর্তা ঠাকুর, তোমার লীলা খেলার নিরাকরণ করতে চায় ছোড়া, একের পাপে 10 নষ্ট হবে। মুহূর্তে সে ক্রুদ্ধ হয়ে উঠল। করালি! করালি আবার শুনে চমকে উঠল। টামনাটা ছেড়ে দিয়ে লাফিয়ে খানিকটা সরে দাঁড়ালো। ঘুরে তাকালে সে বনোয়ারির দিকে। বনোয়ারির এই কণ্ঠস্বরকে কেউ উপেক্ষা করতে পারে না। বনোয়ারি সহজে রাগে না। অত্যন্ত ভালো মানুষ লোক, পাড়ার মাতব্বর হলেও মাতব্বির কোনো ঝাঁঝ নাই, কোনো অহংকার নাই। হাসি খুশি নাচ গান মিষ্টি কথা নিয়েই আছে।
কারুর সঙ্গে কারুর ঝগড়া বিবাদ হলে দুজনকেই বুঝিয়ে সুঝিয়ে গায়ে পিঠে হাত বুলিয়ে ব্যাপারটা মিটিয়ে দেয়। দেখে মনে হয় গরজ যেন বনোয়ারিরই। কিন্তু আর এক বনোয়ারি আছে, কালে কস্মিন এসে দেখা দেয়। সে দেখা দেবার আগে প্রথমেই এই আওয়াজ তুলে সে সাড়া দেয়, সে বনোয়ারি জাগছে। সে বনোয়ারি জাঙলে বিদ্রোহীকে তৎক্ষণাৎ অসুরের মতো শক্তিতে আক্রমণ করে মাটিতে ফেলে, বুকে চেপে বসে, বাঁ হাতে গলা টিপে ধরে, ডান হাতে টেনে ধরতে চেষ্টা করে জিভ। তখন 5-7 জন জোয়ান ভিন্ন সে বনোয়ারিকে টেনে সরানো যায় না। বনোয়ারির চোখ লাল হয়ে উঠেছে। সে এগিয়ে আসতে আরম্ভ করলে করালির দিকে। পাখি এবার সামনে এসে ভয়ার্ত স্বরে বললে, না মামা না, ও আর সেসব করবে না। করালি কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, স্ত্রীর দৃষ্টিতে বনোয়ারিকে দেখছে। মুহূর্তে চোখে ফুটেছে শঙ্কা, আবার পর মুহূর্তে জ্বলে উঠছে বিদ্রোহ। বনোয়ারি পাখিকে ঠেলে সরিয়ে দিলে। পাখি পেছন থেকে তার হাত ধরতে চেষ্টা করলে, মামা মামা, তবু বনোয়ারি নীরবে এগুচ্ছে। শেষে নিরুপায় হয়ে ছুটে বেরিয়ে গেল পাখি। ও দিদি, দিদি গো, ও দিদি। দিদি অর্থাৎ সুচাঁদ। এ সময় এক সুচাঁদ পারে বনোয়ারির সামনে দাঁড়াতে। বনোয়ারি উত্তরোত্তর ক্ষিপ্ত হয়ে উঠেছে। এমনভাবে আজও কেউ তাকে অপমান করে নাই। সে এগিয়ে চলল, তবু করালি স্থির হয়ে দাঁড়িয়ে। করালি কিন্তু শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারলে না। হঠাৎ যেন সাহস তার ভেঙে পড়ল। মুহূর্তে সে লাফ দিয়ে উঠানের বেড়াটা ডিঙিয়ে ওপাশে পড়ে ছুটে পালালো মাঠে। বনোয়ারি খানিকটা ছুটল, কিন্তু বয়স হয়েছে বনোয়ারি, ছুটলে হাঁপ ধরে। এমনই পালকি কাঁধে সাওয়ারি বহনে অভ্যস্ত কাঁধ বদল করে মধ্যে মধ্যে বিশ্রাম নিয়ে 10 ক্রোশ হাঁটতে পারে, কিন্তু এমনভাবে ছুটতে আর পারে না। থামতে হলো বনোয়ারিকে। ওদিকে গায়ের ধারে দাঁড়িয়ে সুচাঁদ পিসি হাঁকছে। মেয়ে ছেলে সব জমে গিয়েছে। প্রহ্লাদ, রতন এগিয়ে আসছে। বনোয়ারি অগত্যা ফিরল। যাক, হারামজাদার বাচ্চা এখন থাক, কিন্তু যাবে কোথা? ফিরতে হবে না, ফিরতে হবে না? কার এলাকায় ফিরবে? ফাল্গুন মাসের সকাল বেলা, তাই কাহারেরা বাড়িতে ছিল। কাহার পাড়ার কাজকর্মের চাপ এখন কম। মাঠে খেতে চাষকর্ম এখন বন্ধ। খামারে ধান মাড়াই শেষ হয়ে গিয়েছে। রবি ফসলের পালাও শেষ। গম কারোর পেকেছে, কারোর পাকতে শুরু করেছে। ছোলা, মুসুর, সর্ষে এসবেরও ওই অবস্থা। আলুর জমির কাজও আর নাই, কেবল তুলতে বাকি। চৈত্রের প্রথম থেকে এক দফা ভিড় লাগবে আবার। কারোর কারোর আগ আছে, নাবি চাষের আগ, সেও মাড়াই হয় চৈত্র মাসে। এখন একমাত্র কাজ মনিব বাড়ি দেনা পাওনার হিসেব। সে হিসেব মনিবদের হাতে। কাজেই পুরুষেরা সকলে বাড়িতেই ছিল, তাই রক্ষা হলো। প্রহ্লাদ, রতন বনোয়ারির সমবয়সী। এরা এগিয়ে এসে বনোয়ারির হাত ধরে ফিরিয়ে নিয়ে গেল। প্রহ্লাদ বললে, করালির বিহিত যদি না হয় অতন, তা না হলে তো কাণ্ড খারাপ, কেউ আর কাউকে মানবে না। রতন বললে, তাহলে গেরামের পিতুল নাই, এ একেবারে ধ্রুব কথা। বনোয়ারি কোনো কথা বললে না। যে দিক দিয়ে ওরা পাড়ায় ঢুকলো সেদিক দিয়ে নিমতেলে পানুর ঘর সামনেই পড়ল। পানু নিমতলার পশ্চিম দিকে ছায়াটি যেখানে পড়ে, সকালবেলা সেইখানটিতে তালপাতা চাটাই বিছিয়ে তামাক সেজে মাতব্বরদের অভ্যর্থনা করল। বনোয়ারি দাদা, অতন দাদা, প্রহ্লাদ খুড়ো, বসো তামুক খাও। একে একে জুটল সকলেই। সুচাঁদও এসে দাঁড়ালো। বললে, বেশি আগ করিস না বাবা বনোয়ারি, ছোড়াকে এনে তোর পায়ে ফেলে দিছি আমি। বনোয়ারি এতেও কোনো কথা বললে না। সুচাঁদ বললে, আমার হয়েছে এক মরণ, বুঝলি বাবা। এই বুড়ো বয়সে হারামজাদি বেটির বেটি নিয়ে এক বিপদ। গলায় কাঁটা বিঁধেছে, সে কাঁটা ওঠেও না নামেও না, তাই সর্বনাশী করালি ছাড়া সারা ত্রিভুবন খাঁ 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 করছে। বুড়ি সে হাত নাড়া দেখে এবার সবাই হেসে উঠল। শুধু হাত নাড়াই নয়, খানিকটা নেচেও দিলে বুড়ি।
সে দেখে বনোয়ারির মুখেও এবার অল্প একটু হাসি দেখা গেল। বানু ঘরের ভিতর থেকে একটা পাঁঠার কান ধরে টেনে এনে বললে, এই দেখো বনোয়ারি দাদা, এই কালাতে এসে আমরা স্ত্রী পুরুষে এইটেকে কর্তার পুজোয় দেব ঠিক করেছি। এইটেই তোমার সবচেয়ে বড়, আর গায়েও বেশ আছে, বেশ তেজালো পাঁঠা। বনোয়ারি পাঁঠার গায়ে হাত বুলিয়ে মেরুদণ্ডটা টিপে দেখে বললে, বেশ সাবধানে যতন করে আখিস বাবু, দুটো দিন, পুজো পরশু দেবই, শনিবার আছে, বারও পাবো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই নবম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।